সাল থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আহলে সুন্নাতুল জামাতের স্টেজ থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল যে ওয়াকফ সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করতে হবে, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মাওলানারা বলেছিল দালাল। আজকে সবাই বলছে যে আব্বাস সিদ্দিকী কেন চুপ করে গিয়েছে। আরে তোরা তখন ডিম পেটে জন্ম নিসনি যে ওই থেকে আব্বাস সিদ্দিকী ভাইজান চেঁচাচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। এখনো পর্যন্ত কি কোন এতগুলো কেলেঙ্কারির কেস হচ্ছে, বালি চুরি, কয়লা চুরি, এখনো পর্যন্ত কি ভাইপোকে অ্যারেস্ট করেছে? যখনই অ্যারেস্ট করতে যাচ্ছে তখনই মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে সেটিং করে নি। দিদি যাকে খুন করে রেপ করা হয়েছিল, তাকে খুন করে রেপ করা হয়েছিল, আজ 3 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা সেই তিলোত্তমা দিদির বিচার পেলাম না। কিন্তু আপনি দেখুন 3টে মাস অতিক্রান্ত হয়ে গেল, তারপরও আমার তিলোত্তমা দিদির আমরা বিচার পেলাম না। কিন্তু একদিনের ভিতরে মসজিদের নিচে কি আছে সেটা কেন্দ্র সরকার বার করে দিতে পারে, কিন্তু 3 মাস ধরে আমার তিলোত্তমা দিদি যে খুন হলো তাদেরকে, খুনিদেরকে এখনো পর্যন্ত বার করতে পারলো না। এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। আজকে আমরা রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভূমিকা দেখেছি তিলোত্তমা দিদির কেসে, তাকে তড়িঘড়ি দাও করে দেওয়া হলো। কেন এত তাড়াহুড়ো কি ছিল? আমরা জানি যে আমাদের মুসলমানদের মধ্যে মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, রিপোস্টমর্টম করার রাস্তা থাকে, কিন্তু আমার হিন্দু ভাই বোনেদের দাও করে দেওয়ার পরে সেই রাস্তাটা থাকে না। তাই পুলিশ চালাকি করে তাড়াতাড়ি নিয়ে গিয়ে শ্মশান ঘাটে গিয়ে তাকে দাও করে দেওয়া হলো। তারপরও পুলিশ প্রশাসন কি করে আমরা সাধারণ মানুষকে বলে বেড়াচ্ছে যে আমরা এর সাথে যুক্ত নয়। তখন আমরা দেখেছি যে সঞ্জয়কে যখন কোর্ট থেকে নিয়ে আসা হয়েছিল তখন সঞ্জয় বলেছিল যে আমার সাথে আমাকে ডিপার্টমেন্ট চুপ করে থাকতে বলেছে, তাই আমি চুপ করে আছি। আজকে এখান থেকে বলুন যে ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কোন ডিপার্টমেন্টে কাজ করত? কলকাতা পুলিশের আন্ডারে কাজ করত। তাহলে আজকে আমরা এখান থেকে বলতে পারি না যে তিলোত্তমা দিদি খুনের পেছনে এবং রেপকারীর পিছনে এই কলকাতা ডিপার্টমেন্টের মেন যে সিপি ছিল তখন সে যুক্ত ছিল? কিন্তু কথাই আছে চোরের মায়ের বলো গলা। যারাই রেপ করলো তারাই রাস্তায় দাঁড়িয়ে বলছে আজকে আমাদের বিচার চাই। মানে চোদ্দ চোরে সেই বলছে চোরকে ধর, তা ধরবেটা কাকে? আজকে একটা রেপ কেস নিয়ে সুপ্রিম কোর্টে পড়ে আছে, এখনো পর্যন্ত রায় দিতে পারছে না। কিন্তু উত্তরপ্রদেশে সাম্বালের মসজিদে সকালে রায় দেওয়া হচ্ছে, বিকালে ওখানে গিয়ে খোলাখুদি শুরু হয়ে যাচ্ছে। কি করে ভাই? আজকে কেন্দ্র সরকার মুসলমানদের কষ্ট বুঝতে পেরেছে। কি কষ্ট? ওয়াকফ সম্পত্তির বিল নিয়ে এসছে নতুন। ভাই মুসলমানরা শুধু কষ্টে আছে না, আমার হিন্দু ভাই বোনেরাও আছে। তো আপনি যখন নেতা হয়েছেন আপনি কেন শুধু মুসলমানদের দেখবেন? আপনি আমার হিন্দু ভাই বোনেদেরও দেখুন, তাদের দেওবত্তি সম্পত্তি উদ্ধারের জন্য আপনি ব্যবস্থা করুন। তা করবেন না। নিজের বউকে সামলাতে পারছে না, কিন্তু আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে হবে। এটা যে 3 তালাক আইন তুলে যে নিজের একটা বউ রাখতে পারে না, সে আবার নাকি 3 তালাক দিয়ে মা বোনেদের ইজ্জত বাঁচাবে। তা আপনাদেরকে বলতে চাই যে এই রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার 10 বার ভাই বলে বলে পেরেশান হয়ে গিয়েছি আমরা যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই ফুলে 2টি কুসুম, আলাদা কিচ্ছু নেই। আপনি দেখুন এখনো পর্যন্ত কি কোন এতগুলো কেলেঙ্কারির কেস হচ্ছে, বালি চুরি, কয়লা চুরি, এখনো পর্যন্ত কি ভাইপোকে অ্যারেস্ট করেছে? যখনই অ্যারেস্ট করতে যাচ্ছে তখনই মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে সেটিং করে নিচ্ছে, আর চুনোপুটিগুলো ফাঁসছে। পার্থ চট্টোপাধ্যায় আর একে একে সবাই জামিনও হয়ে যাচ্ছে। তা সিবিআই কেও বলতে চাই যে আপনারা কিভাবে কেস দিচ্ছেন যে এতগুলো কেলেঙ্কারি হওয়ার পরও তারা কোটি কোটি টাকা তাদের বাড়িতে পাওয়ার পরও তারা কি করে ছাড় পেয়ে যাচ্ছে? আমরা যখন এই তিলোত্তমা দিদির জন্য রানিয়াটি এসপি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আমাদের নেতৃত্ব রয়েছে স্টুডেন্ট পন্ডে সাবির দা, ইমতিয়াজ দা, মহিম দা। তখন সবাই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সাবির ভাইকে কিভাবে ফেলে মেরেছিল সেখান করে এই ভক্ষক পুলিশগুলো। আমাদের কি দোষ ছিল? আমরা শুধু আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য সেখানে ন্যায় দাবিতে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। কিন্তু এই রাজ্যের পুলিশ চটি চেটে চেটে এরা এত চটি চাটা হয়ে গেছে, জীব এত পাতলা হয়ে গিয়েছে যে নিরীহ মানুষদের ধরে ধরে মারতে পারে। কিন্তু এই টিএমসির নেতা কর্মীরা যারা বালি চুরি, কয়লা চুরি করছে তাদেরকে ধরে জেলে পুরতে পারছে না এখনো। তাই আপনাদেরকে বলবো যে আপনারা সজাগ হন।
সামনে 26-এ ভোট আসছে, আপনারা তৈরি থাকুন এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত থেকে শক্ত করুন। কারণ আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের ওপরে কি কালো মেঘ ঝেয়ে আসছে। আজ ওয়াকফ সম্পত্তি নিয়ে সবাই আন্দোলন করছে, খুব ভালো জিনিস ভাই, আন্দোলন করতে হবে, এটা আমাদের রক্ষার জিনিস, আমাদের কি রক্ষা করতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যখন 2016 সাল থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আহলে সুন্নাতুল জামাতের স্টেজ থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল যে ওয়াকফ সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করতে হবে, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মাওলানারা বলেছিল দালাল। কেন তারা আজকে তাহলে পুনরুদ্ধারের কথা বলছে? একবারও কি বিধানসভার ভেতরে ঢুকে হুঁশ হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের মতো নেতাদের যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার যে আমাদের ওয়াকফ সম্পত্তি কেন পুনরুদ্ধার হচ্ছে না? বলবে কি করে? এরা কোটি কোটি টাকা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি থেকে খেয়ে বসে আছে, তাই আজকে বলতে পারছে না। আজকে মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাবে, তাই একবার করে কলকাতায় ডাক দিচ্ছে। আপনাদেরকে বলবো ভাই, আন্দোলনে যান, খুব ভালো কথা, কিন্তু মানুষ দেখে যান। আজকে সবাই বলছে যে আব্বাস সিদ্দিকী কেন চুপ করে গিয়েছে। আরে তোরা তখন ডিম ফেটে জন্ম নিসনি যে ওই থেকে আব্বাস সিদ্দিকী ভাইজান চেঁচাচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। আর আজকে তোমাদের হুঁশ উঠেছে যে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। একইভাবে রাজ্য সরকারের বিরোধিতা করা দরকার আছে। এই রাজ্যে আমাদের অনেক ওয়াকফ সম্পত্তি আমাদের পুনরুদ্ধার হয়নি, 1 নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে। কেন? কি কারণে? কার বাপের সম্পত্তি পেয়েছে রাজ্য সরকার যে 1 নম্বর খতিয়ানে দিয়ে দিয়েছে? আমরা এখান থেকে দাবি তুলছি, আমাদের যেরকম কেন্দ্র সরকারের বিলকেও আমরা বাতিল করার জন্য আন্দোলন করছি, সেরকম রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই, আমাদের রাজ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে সবকটি পুনরুদ্ধার করতে হবে, নাহলে কিছুদিন পর এই কলকাতার রাজপথে আইএসএফ কিন্তু আন্দোলন করে দেখাবে, তখন পুরো কলকাতা স্তব্ধ করে দেব। আর বেশি কিছু বলবো না ভাই। 1 নম্বর অঞ্চল কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানাই।